স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদি। অনলাইনে ভ্যাট আদায়ের কাজ প্রায় অনেক দূরে এগিয়ে গেছে বলে জানিয়েছেন এনবিআর এর ভ্যাট অনলাইন প্রকল্পের কর্তৃপক্ষ। আগামী জুলাই থেকে এটি চালু হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। অনলাইনে ভ্যাট আদায় চালু হলে হয়রানি কমার পাশাপাশি রাজস্ব আদায় বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আজ আমরা আলোচনা করব অনলাইনে ভ্যাট আদায়। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন করের প্রথম সচিব ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। চলতি অর্থবছরে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রায় ভ্যাট থেকে ধরা হয়েছে ৬৪,২২৩ কোটি টাকা। আয়করের পরই এ খাত থেকে সবচেয়ে বেশি আদায় হয় রাজস্ব। তবে এ থেকে আরও বেশি আয়ের উদ্দেশ্যে অনলাইন পদ্ধতি চালু হচ্ছে। আগামী অর্থবছরের জুলাই থেকে চালু করতে প্রকল্পটি এরই মধ্যে অনেকখানি এগিয়ে গেছে। একটা তথ্য দরকার, আমরা আজকে চিঠি লিখি, এই চিঠি কমিশনারেটে পৌঁছায়, এই চিঠি ডিভিশনে পৌঁছায়, এই চিঠি সার্কেলে পৌঁছায়। এটা প্রসেস করে একটা তথ্য পাইতে কম হলে আপনার কয়েক সপ্তাহ সময় লাগে। আর অটোমেটেড সিস্টেমে প্রত্যেক ম্যানেজারের তার ওই অবস্থানে বসে যতটুকু অ্যাক্সেস দরকার ততটুকু অ্যাক্সেস দেওয়া থাকবে, সে তার সিস্টেমে বসে সে দেখে নেবে। অর্থনীতিবিদরা বলছেন, অনলাইনে ভ্যাট আদায় হলে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি হয়রানি কমে যাবে। প্রশাসন তখন ওই কর প্রসেসিংয়ের দিকে অতখানি নজর না দিয়ে তারা কর আদায়ের দিকে নজর দিতে পারবে, অর্থাৎ নতুন করদাতার সন্ধানে নামতে পারবে বেশি করে। যেখানে 70-80% অ্যাক্টিভিটি বর্তমানে কর প্রশাসনের আছে, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু থাকবে না। অর্থবছরের প্রথম প্রান্তিকে এনবিআর রাজস্ব আদায়ে ৫,৫০০ কোটি টাকার বেশি ঘাটতি দেখা দিয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি। অনলাইনে ভ্যাট পদ্ধতিতে সাফল্য এলে রাজস্বের অন্যান্য ক্ষেত্রেও অনলাইন পদ্ধতি চালু করার পরামর্শ তাদের। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। প্রতিবেদন আমরা দেখলাম যেখানে ভ্যাট অনলাইনে দেবার যে প্রকল্প সেই কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমরা আশা করছেন আপনারা যে আগামী জুলাই থেকে এটা কার্যকর করতে পারবেন। প্রথমে একটু আপনি আমাদের বলবেন যে কেন এই চিন্তাটা আসলো যে অনলাইনে বা এই প্রকল্প আসলে একটু যদি ভূমিকা বলতেন, পটভূমি বলতেন, তাহলে আমরা আলোচনা শুরু করতে পারতাম। ভ্যাট অনলাইন এটা একটা যুগের দাবি। অনলাইন মানে জিনিসটা কি? অনলাইন মানে বর্তমানে যে কাজ আমরা হাতে করি, রেজিস্টারের মাধ্যমে করি, সেই কাজটা অনলাইন সিস্টেমে করা, কম্পিউটারাইজড পদ্ধতিতে করা, দিস ইজ অনলাইন। হ্যাঁ, তো এখন ধরেন সব ক্ষেত্রেই সরকারি ব্যবস্থাপনা বলেন, বেসরকারি ব্যবস্থাপনা বলেন, সর্বত্রই বর্তমানে আমরা অনলাইন করতেছি। উন্নত বিশ্বের দেশ সমাবেশ আমাদের বেশ এগিয়ে আছে, আমরা একটু পিছিয়ে আছি। তো এটা যত দ্রুত করা সম্ভব হবে ততই আমাদের লাইফ সহজ হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করা সহজ হবে। এটাই হলো মূল প্রেরণা। তবে আমাদের এই রাজস্ব প্রশাসনের যে সংস্কার, এর একটা অংশ হচ্ছে ভ্যাট প্রশাসনের সংস্কার। এই সংস্কারে এটা আসলো হলো মূলত বর্তমান সরকার যখন এই আগের টার্মে ক্ষমতায় আসলো, তখন একটা স্লোগান ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা কর্মসূচি ছিল। সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচির আওতায় আমরা ডিজিটাল এনবিআর গড়ার একটা পদক্ষেপ নিই। সেই ডিজিটাল এনবিআর গড়ার অংশ হিসেবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ভিতরে একটা হলো আমাদের ভ্যাট অনলাইন প্রকল্প। এই ভ্যাট যিনি সেবা বা পণ্য ক্রয় করবেন, কাস্টমার ক্রেতা তিনি আসলে বহন করবেন, কিন্তু আসলে মূলত যে প্রতিষ্ঠান থেকে এই সেবাটা নেবেন সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ভ্যাট সহ দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কীভাবে এই ভ্যাটটা আসলে অনলাইনে প্রেরণ করবে এনবিআরকে? এটা এখনো খুবই সহজ। আপনি দুইটা পদ্ধতিতে যদি দেখেন, বর্তমান ম্যানুয়াল পদ্ধতি কি আর অনলাইন পদ্ধতি কি, তাহলে পরিষ্কার বোঝা যাবে। ম্যানুয়াল পদ্ধতি হলো একজন কাস্টমার, উনি কোনো পণ্য কিনেন, কোনো সেবা কিনেন, যিনি বিক্রেতা তার কাছে উনি মূল্যটা দেন এবং ভ্যাটটাও দিয়ে দেন, এবং তার বিনিময়ে একটা রিসিট নিচ্ছেন। হ্যাঁ, এখন যিনি পণ্য সেবার বিক্রেতা তিনি পণ্য সেবার মূল্যটা নিজে রেখে দেন আর ভ্যাটটা সরকারকে দেন। বর্তমানে কিভাবে দেন? বর্তমানে তাকে বাংলাদেশ ব্যাংকে যেতে হয় অথবা সোনালী ব্যাংকে যেতে হয়, যেখানে ট্রেজারি ফাংশন আছে, সেখানে ট্রেজারি চালানে তাকে জমা দিতে হয়। জমা দিয়ে এই ট্রেজারি চালান এসে ভ্যাট অফিসে দিতে হয়। তখন ভ্যাট অফিস বুঝতে পারে যে হ্যাঁ, এই ভ্যাটটা সরকারি খাতে জমা হয়েছে। আর অনলাইনে এরকম হবে না। অনলাইনে যেমন আপনি ল্যাপটপ নিয়ে বসে আছেন, উনি ল্যাপটপে বসবেন, ল্যাপটপে বসে উনি ওনার ব্যাংক ইনস্ট্রাকশন দিবেন, ব্যাংক ওই ভ্যাটটা সরকারি
হাতে জমা দিয়ে দিবে। এটা হবে খুবই সহজ। আরেকটা ছোট্ট বিষয় একটু একটু ব্যাখ্যা করবার জন্য, ধরা যাক আমি একজন ক্রেতা, আমি একটি সুপার স্টোরে শপ করছি, যেখানে আমি বিক্রয় করলাম এবং আমি একটা কেনার পরে যে রিসিপ্টটা হচ্ছে ইসিআর ইলেকট্রনিক, ওটা ভ্যাট চালান, ক্যাশ যেটা দিচ্ছি আমি, সেখানে ভ্যাট কথা উল্লেখ থাকে। জি, জি। তখন সেই প্রতিষ্ঠান সরকারের কোষাগারে কিভাবে ওই ভ্যাট অর্থটা পাঠাবে? ওই একইভাবে এই যে ধরেন ওই সুপার স্টোর সারা মাস ধরে হাজার হাজার রিসিট ইস্যু করলো, রাইট। এই হাজার হাজার রিসিট ইস্যু করে সে মাসের শেষে আমাদের ভ্যাটে মাসে একবার রিটার্ন সাবমিট করতে হয়। আপনি জানেন ইনকাম ট্যাক্সে বছরে একবার রিটার্ন সাবমিট করতে হয়, আপনি নিজেও ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করেন, ভ্যাটে মাসে একবার রিটার্ন সাবমিট করতে হয়। এই মাসের রিটার্ন পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে সাবমিট করতে হয়। তার আগে 15 তারিখের আগে তাকে হিসাব করতে হবে যে গত মাসে আমি যে টোটাল সেল করেছি, আমি যে হাজার হাজার রিসিট ইস্যু করেছি, সেখানে আমি কত ভ্যাট আমি জনগণের কাছ থেকে নিয়েছি, জি, ওইটা উনি হিসাব করে একবারে উনি অটোমেটেড পদ্ধতিতে ওনার সিস্টেমে বসে উনি ওনার ব্যাংকে ইনস্ট্রাকশন দিবেন, ব্যাংক সরকারি খাতে জমা দিয়ে দিবে। আচ্ছা, এই যখন যেহেতু একটা অটোমেটেড সিস্টেম, নতুন ধরনের ব্যবস্থা, একেবারে কাগজ কলম থেকে আমরা আসলে অনলাইনে যাচ্ছি, কম্পিউটারে যাচ্ছি, এই যে নতুন ব্যবস্থা যখন চালু হচ্ছে বা এখনো হতে যাচ্ছে, এখনো শুরু হয়নি, এই যে ট্রানজিশন, এইখানে কোনো ধরনের চ্যালেঞ্জ বা বাধা, রেজিস্ট্যান্স দেখতে পেয়েছেন কিনা? অনেক ধন্যবাদ। আসলে সংস্কার হলেই সেখানে বাধা বিপত্তি আছে, সব ধরনের সংস্কার, আপনি সামাজিক সংস্কার বলেন, রাজনৈতিক সংস্কার বলেন, রেভিনিউ সংস্কার বলেন, যাই বলেন না কেন, আমাদের এখানেও বাধা বিপত্তি আছে। তো এইটা নিরসন করার জন্য সরকারের অনেক পদক্ষেপ আছে। আমাদের ভ্যাট অনলাইন প্রকল্পে চেঞ্জ ম্যানেজমেন্টের অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রশিক্ষণের জন্য ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে, ট্যাক্স পেয়ার এডুকেশন, তারপরে ভ্যাট অফিসারদের এডুকেশন, এর অলরেডি বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, এই সমস্ত অলরেডি বর্তমানে কন্ডাক্ট করা হচ্ছে, করে সবাইকে সচেতন করা হচ্ছে, এই আইনের ভালো দিকগুলো তাদেরকে বোঝানো হচ্ছে। এরপরে যখন অটোমেশন সিস্টেমটা হয়ে যাবে, হয়ে গেলে এই অটোমেশন সিস্টেমে কিভাবে ভ্যাট অফিসার এবং ভ্যাট দাতারা কাজ করবে সেগুলো তাদেরকে শেখানো হবে। তো এখানে মেইনলি চ্যালেঞ্জ হলো, সবাইকে প্রথম চ্যালেঞ্জ হলো এটা এস্টাবলিশ করা। তো মেইন কাজগুলো হয়ে গেছে, যেমন ভেন্ডর নির্বাচন করা একটা সরকারি ক্রয়ের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ, বিকজ এটা তো অনেক টাকার পারচেজ। তো সেই কাজগুলো হয়ে গেছে, আমরা ভেন্ডর নির্বাচন করে ফেলেছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি ফার্ম নির্বাচন করে ফেলেছি, এখন তারা কাজ করছে, এখন আমরা প্রসেসের কাজগুলো করছি। তো আমি আশা করি যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সহজ হবে, সেটা এনবিআর এবং ভ্যাট অনলাইন প্রজেক্ট এবং এফবিসিসিআই সব স্টেক হোল্ডারদের সাথে মিলে আমরা ইনশাআল্লাহ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে পারবো। যারা ভ্যাটের অর্থ জমা দিচ্ছে, অর্থাৎ আমি যদি যেসব প্রতিষ্ঠান যারা পণ্য এবং সেবা বিক্রি করছে, তাদের দিক থেকে কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা বা তাদের দিকে কোনো বাধা আছে কিনা? বাধা বিপত্তি ধরেন তো কম বেশি আছেই, তবে আপনি যদি দুইটা জিনিস কম্পেয়ার করেন, 1991-এ যখন আমাদের দেশে ভ্যাট ইমপ্লিমেন্ট হয়, তখন আপনার মনে আছে কি না, তখন প্রচুর বাধা বিপত্তি ছিল, এখনকার চেয়ে বাধা বিপত্তি খুব বেশি ছিল। বর্তমানে ওরকম বাধা বিপত্তি নেই, কারণ যারা গুড ট্যাক্স পেয়ার, দে ওয়ান্ট অটোমেশন। ট্যাক্স পেয়ারদের ভিতরে ধরেন আমি সবার প্রতি সমান শ্রদ্ধা রেখে বলবো, অনেকে ফাঁকি দেওয়ারও চেষ্টা করে, তো যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করে তারা রিফর্ম চায় না, কিন্তু অধিকাংশই ফাঁকি দেওয়ার চেষ্টা করে না। যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করে না তারা রিফর্ম চায়, তারা সুন্দর সিস্টেম চায়, তারা ট্রান্সপারেন্সি চায়। তো সমর্থনও আছে, কিছু বাধা বিপত্তি আছে, সমর্থনও আছে। আশা করি এই বাধা বিপত্তি অতিক্রম করে এই কাজ করা সম্ভব হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি বলছিলেন বাধা বিপত্তির কথা। বেশ কিছু বছর আগেই ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বাধ্যতামূলক করা হয়েছিল দোকানগুলোর জন্য, আমি যদি বলি, সেটা কিন্তু এখনো কার্যকর হয়নি। অনেক ঢাকাতেই দোকান দেখা যাবে যাদের ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার নেই, এবং ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার থাকলে এনবিআরের জন্য ভ্যাট আদায় করবা অনেক সহজ হয়, সেই জায়গাটা কিন্তু আসলে কার্যকর। যখন এই জিনিসটা পুরোপুরি হয়নি, তখন আবার এই যে অনলাইনে ভ্যাট টাকা জমা দিবে কিনা, সেই বিষয়গুলো কি আপনার কাছে মনে হয় না যে একটা বড় ধরনের চ্যালেঞ্জ এখন? আমি আপনার সাথে আমি সম্পূর্ণ একমত না। ইসিআর যে কার্যক্রমটা, এটা একেবারে বিফলে যায়নি। হ্যাঁ, কারণ ইসিআর যারা এস্টাবলিশ করেছে, যারা ইসিআর মেশিন বসিয়েছে, তারা ইসিআর যে ট্রানজ্যাকশনগুলো করছে সে রেকর্ডগুলো কিন্তু পরিষ্কার পাওয়া যায়। আর ইসিআর আমরা 12 ধরনের প্রতিষ্ঠানকে আমরা ইসিআর স্থাপন করার জন্য বলেছিলাম, তো এখানে একেবারে 100% সবার ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি, এটা একটা দুর্বলতা। আর আমাদের যে ম্যান পাওয়ার, আমাদের ম্যান পাওয়ারের এই আইটি বিষয়ে, তথ্য প্রযুক্তি বিষয়ে আমাদের নলেজ কম।
এই কারণে ইসিআর এ কি এন্ট্রি হলো না, এই বিষয়গুলো এক্সামিন করাও সম্ভব হয়নি। আমাদের নতুন সিস্টেমে, নতুন ইসিআর আর নতুন সিস্টেমকে যদি আপনি যদি কম্পেয়ার করেন, তো ইসিআর আমি বলবো অটোমেশনের 1%, ইসিআর। আর এখন হচ্ছে দিস ইজ এ কমপ্লিট অটোমেটেড প্রসেস, এবং এর উপরে প্রচুর প্রশিক্ষণ দেওয়া হবে। তো আমার মনে হয় যে এটা একটা বড় পদক্ষেপ, আর ওটা আমি ফেল করেছি সেটাও আমি বলবো না। কাজেই এটা সম্ভব হবে, সার্টেনলি সম্ভব হবে। ডক্টর রৌফ, আপনাকে ধন্যবাদ। আপনার সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো আপনার সাথে। থ্যাংক ইউ। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, আমরা ফিরছি শীঘ্রই। আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি অনলাইনে ভ্যাট আদায় নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন করের প্রথম সচিব ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ। ডক্টর রৌফ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ধন্যবাদ। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে অনলাইনে ভ্যাট সংগ্রহের কথা বলছিলাম। আমি এখন একটা কথা আপনি জানতে চাচ্ছি, আমরা যদি ভ্যাট নেবার প্রক্রিয়াটা অনলাইনে করে ফেলি, তখন কি ভ্যাট ফাঁকি দেবার যে একটি প্রবণতা আছে বা অনেক প্রতিষ্ঠান ফাঁকি দেন, সেটা কি একটা রোধ করা সম্ভব হবে কিনা? ধন্যবাদ। ফাঁকি সম্পূর্ণ রোধ হবে সে কথা আমি বলবো না। আসলে সেটা অনলাইন সিস্টেমে সম্পূর্ণ ফাঁকি রোধ করার মেকানিজম নাই। আচ্ছা, আরও আমি যদি পেছনে যাই, আপনি যে কোনো সিস্টেমেই বলেন না কেন, সিস্টেম থাকবে এবং সিস্টেম ভায়োলেট করার অপরাধীরাও থাকবে। এই অনলাইন ভ্যাটও এরকম। এখানে আমরা ফাঁকি রোধ করার চেষ্টা করব, এবং যারা ফাঁকি দিতে চায় তারা ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। তবে আমরা যেন তাদেরকে ওভার পাওয়ার করতে পারি, সেই জন্যে অনলাইন সিস্টেম ইজ এ ভেরি গুড মেকানিজম। আমি ম্যানুয়াল সিস্টেমে এটা পারা সম্ভব হতো, একটু কম সম্ভব হতো। অটোমেটেড সিস্টেমে সেটা আরও সহজ হবে। কীভাবে সহজ হবে? প্রথমত, আমাদের এই যে অনলাইন সিস্টেম, এটা আমাদের অন্যান্য সরকারি আর যে সমস্ত অনলাইন সিস্টেম আছে সেই সমস্ত সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড থাকবে। বাংলাদেশ ব্যাংকের সিস্টেম, কমার্শিয়াল ব্যাংকের সিস্টেম, কাস্টমসের সিস্টেম, আরও সিএজি অফিসের সিস্টেম ইন্টিগ্রেটেড থাকবে। যার ফলে হবে কি, ওই তথ্যগুলো কুইক আমাদের সিস্টেমে চলে আসবে, যার ফলে তার তথ্য ভেরিফিকেশনটা খুব সহজ হবে। তাছাড়া তার ট্রানজ্যাকশনগুলো প্রাথমিক স্টেজে আমরা তার ট্রানজ্যাকশন রেকর্ড যদিও নিচ্ছে না, তবে কিছুদিন পরে আমরা ট্রানজ্যাকশন রেকর্ডসও নেব। এগুলো নিলে সব তথ্য আমাদের কাছে থাকবে। যার ফলে হবে কি, এখন যেমন খুব মানে র উপায়ে যে ফাঁকিগুলো, সেই ফাঁকিগুলো এই ম্যানুয়াল সিস্টেমে দেওয়া সহজ হয়, কিন্তু র উপায় ফাঁকি সেটা অটোমেটেড সিস্টেমে দেওয়া সহজ হবে না। তো আমি আলটিমেটলি যেটা বলতে পারি সেটা হলো যে ফাঁকি সম্পূর্ণরূপে রোধ করা এটা কোনো সিস্টেমে সম্ভব হয় না, সেটা সম্ভব হবে না, তবে কমানো সম্ভব হবে ইনশাল্লাহ। ভ্যাট আদায়ের ক্ষেত্রে যেটা অনেক সময় বলা হয়ে থাকে যে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের লোকবলের ঘাটতির কথা প্রায় বলা হয়ে থাকে যে এক শ্রেণীর কর্মকর্তা এবং অসাধু ব্যবসায়ীরা, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দুপক্ষ মিলে সাধারণত এই ধরনের কখনো কখনো দুর্নীতিগুলো হয়। তো এই জাতীয় জিনিসগুলোকে নজরদারিতে আনবার জন্য এনবিআর এর কোনো আসলে বাড়তি কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমরা অনলাইন নিয়ে কথা বলছি, তো আমি আপনার এই কোশ্চেনটাকে আমি অনলাইনের মধ্যে নিয়ে আসি। সেটা হলো এই যে অনলাইনের উদ্দেশ্য কি? এই অনলাইনের উদ্দেশ্য হলো আপনি যেটা বললেন ঠিক এইটাই করা। অনলাইনের মেইন একটা উদ্দেশ্য হলো হাই ভলিউম লো ভ্যালু ওয়ার্কস, এগুলো সব মেশিন পারফর্ম করবে, আর হাই ভ্যালু লো ভলিউম ওয়ার্কস এগুলো ম্যানুয়াল ইন্টারভেনশনে করা হবে। তো যার ফলে আপনি যেটা বললেন সেটা হলো মূল কথা হলো যে দুর্নীতি হয়, দুর্নীতি হয় এবং এটা ফাঁকি হয়, অফিসার লেভেলেও আছে, ব্যবসায়ী লেভেলেও আছে। হ্যাঁ, সেটা সব সমাজেই হয়, সব সিস্টেমে কম বেশি হয়। সেটা কমানো আমাদের কাজ। অটোমেটেড সিস্টেমে এইটা অনেকই কমে যাবে। আমি আপনাকে শুধু একটা উদাহরণ দিই। এখন ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়া এটা আইন কানুন খুব ফ্রেন্ডলি। আইন কানুন হলো যে আপনি যদি সঠিকভাবে এটা সাবমিট করেন তো 2 দিনের ভিতরে ভ্যাট অফিসার আপনাকে দিয়ে দিতে বাধ্য। কিন্তু নানান কারণে এটা নিয়ে ফিল্ড লেভেলে অনেক হয়রানি বলেন বা ইরেগুলার অনিয়ম বলেন, সেগুলো
হয় কম বেশি আমাদের নলেজে আসছে। আচ্ছা, তো সেইটা অটোমেটেড সিস্টেমে যখন আসবেন, এটা আমি বলবো একেবারেই থাকবে না। কিভাবে থাকবে না? আপনি আপনার সিস্টেমে যাবেন, আপনি পোর্টালে ঢুকবেন, আপনি ক্লিক করবেন, আপনার কাছে এইটা চাবে, ওইটা চাবে, ওইটা চাবে, আপনি ওটা দিয়ে দিবেন, অটোমেটিক্যালি আপনি আপনার সিস্টেমে আপনার ল্যাপটপে বসে আপনার রেজিস্ট্রেশনটা প্রিন্ট করে নেবেন। তো তাহলে এইভাবে আর অন্য সব ক্ষেত্রেও এইভাবে আপনি হ্যারাসমেন্ট বলেন, আপনি কারাপশন বলেন, এগুলো অনেকাংশে কমে যাবে। অনলাইন পদ্ধতিতে যখন একজন ভ্যাট প্রতিষ্ঠান ভ্যাট প্রদান করবে, তারপরে যদি কখনো কোনো ডিসপিউট দেখা দেয়, তখন সেই ডিসপিউট ম্যানেজমেন্ট আসলে কীভাবে হবে? ডিসপিউট ম্যানেজমেন্টের যে প্রক্রিয়া এখন বর্তমানে যে প্রক্রিয়া আছে সেটা ম্যানুয়াল, আর এই প্রক্রিয়া এখন অটোমেটেড পদ্ধতিতে হবে। তো এখানে কোনো জটিলতা নেই, এটা অটোমেটেড পদ্ধতিতে কুইক হবে। যেমন ডিসপিউট ম্যানেজমেন্টের আমাদের বর্তমানে 2-3টা প্রক্রিয়া আছে। এক হচ্ছে সামারি অ্যাডজুডিকেশন আছে, এক হচ্ছে নর্মাল অ্যাডজুডিকেশন আছে, এক হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি আছে। এগুলো সবই আমাদের নতুন সিস্টেম আছে। নতুন সিস্টেমে আর একটা জিনিস অতিরিক্ত আছে, সেটা হলো ইংরেজিতে বলে কম্পাউন্ডমেন্ট, আমরা বাংলায় বলি আপোষ রফা। আচ্ছা, মানে কোনো ডিসপিউট হলে এটা আপোষ রফা করা যাবে, এটা ফ্রেন্ডলি, পিপল ফ্রেন্ডলি। এই বিরোধ হয়তো স্বাভাবিক প্রক্রিয়া হবে, কিন্তু আপনি বলছেন বাড়তি যে ব্যবস্থা, তার ফলে দ্রুতই বিরোধ নিষ্পত্তি এটা দ্রুত করা সম্ভব হবে। কারণ আমরা প্রায় দেখি যে এনবিআর বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট পায়, কিন্তু সেটা চলে যায় কোর্টে, মামলা হয়, 4 বছর 5 বছর ধরে আটকে থাকে। আলটিমেটলি যেটা হয়, এনবিআর তার রাজস্ব আদায় থেকে আসলে তার কাঙ্ক্ষিত রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়। আরেকটা বিষয় হচ্ছে, এই যখন এই অনলাইন ভ্যাট আপনারা কথা বলছেন, এটা কি যখন চালু হবে সামনের বছরের জুলাই মাসে যখন আপনি বলছেন চালু হবে, তখন কি এটা সারা দেশে একসাথে হবে, নাকি পর্যায়ক্রমে বাংলাদেশের সব অঞ্চলে চালু হবে? এটা একসাথে করারই পরিকল্পনা আছে। হ্যাঁ, কারণ রেভিনিউ ম্যানেজমেন্ট আসলে পাইলটিং করা এটা যায় না, কারণ আপনি এক জায়গায় এক সিস্টেম আর এক জায়গায় আরেক সিস্টেম তো করতে পারবেন না। আর তো আমরা যে সিস্টেম করতেছি সেটা খুব ব্যাপক ভিত্তিক। তবে আমরা যেটা করব সেটা একবারে সব ফাংশনগুলো আমরা অটোমেটেড করব না, সেটা আমাদের জন্য ডিফিকাল্ট। এই জন্য আমরা ফাংশনগুলো অল্প অল্প করে অটোমেটেড করব। যেমন আমরা আগামী জুলাই মাস থেকে চালু করব, এই জন্য আমরা এপ্রিল থেকে আমরা রেজিস্ট্রেশন শুরু করব, জুলাই থেকে আমরা রিটার্ন সাবমিশন পেমেন্টটা শুরু করব, এরপরে বাকি কাজগুলো ক্রমান্বয়ে করব আর কি। আচ্ছা, কিন্তু সারা দেশে একবারে হবে, সারা দেশে একসাথে যে ফাংশনটা শুরু হবে ওই ফাংশনটা সারা দেশেই শুরু হবে। আচ্ছা, সাধারণত যেটা হয় যে এক ধরনের রেজিস্ট্যান্স আছে, আমি প্রথমেই বলছিলাম রেজিস্ট্যান্স আছে। আমি যদি প্রাতিষ্ঠানিক রেজিস্ট্যান্সের কথা বলি, যখন যারা ভ্যাট প্রদান করবে সে ধরনের প্রতিষ্ঠান অনেক সময় একটা রেজিস্ট্যান্স আসতে পারে। যেমন যেটা আমাদের দেশে অনেক ক্ষুদ্র ছোট প্রতিষ্ঠান আছে, তারা হয়তো বলতে পারেন যে আমাদের কম্পিউটার নাই বা আমরা এত কিছু দিতে পারবো না। এই জাতীয় রেজিস্ট্যান্স যদি আপনি কোনো প্রিএমপ্টিভ কোনো ব্যবস্থা নেবেন কিনা বা মাথায় রেখেছেন কিনা এই ধরনের রেজিস্ট্যান্স? এইগুলো দেখেন, এগুলো আইনের মধ্যে এগুলোর অনেক সমাধান আছে। হ্যাঁ, যেমন ধরেন 30 লক্ষ টাকা পর্যন্ত যাদের সেল টার্নওভার বলি আমরা, তাদের কোনো বছরে 30 লক্ষ টাকা, তাদের কোনো ভ্যাট দেওয়া লাগবে না, ভ্যাটের রেজিস্ট্রেশন লাগবে না, ভ্যাটের কোনো কমপ্লায়েন্স তাদের নেই। তো তাহলে এই 30 লক্ষ টাকার ভিতরে অনেকেই ধরেন ছোট ছোট মাছ বেরিয়ে যাবে, এদের কোনো কমপ্লায়েন্স নেই। এই একটা সমাধান। আর একটা সমাধান হলো 30 লক্ষ টাকা থেকে 80 লক্ষ টাকা পর্যন্ত যাদের টার্নওভার বছরে, তাদেরকে 15% ভ্যাট দিতে হবে না, তারা দেবে 3% টার্নওভার কর, এবং তাদের হিসাবপত্র অনেক সহজ হবে। আচ্ছা, এর ভিতরে অনেক প্রতিষ্ঠান, আমরা আশা করতেছি ছোটখাটো প্রতিষ্ঠান যেগুলো এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, এন্টারপ্রাইজেস, এরকম এসএমই গুলো এর ভেতরে থাকবে আর কি, তারা রিলিফটা পেয়ে যাবে। আর এর চেয়ে যারা বড়, তারা নর্মালি ভ্যাট দিবে, 15% ভ্যাট দিবে, আদার রেকর্ডস রাখবে। তো আমার মনে হয় যে এই ফ্যাসিলিটিগুলো সবাই যখন জানবে, সবাই যখন অ্যাভেল করবে, তখন রেজিস্ট্যান্সগুলো খুব বেশি থাকবে না, এগুলো আস্তে আস্তে ডাই ডাউন চলে যাবে। অনেকে আশা করছেন যে যখন এই নতুন ব্যবস্থা চালু হবে অনলাইন ভ্যাট, তখন সরকারের রাজস্ব আসলে আহরণটা বৃদ্ধি পাবে তুলনামূলকভাবে এখনকার চেয়ে। আপনি একমত কিনা? হ্যাঁ, অবশ্যই একমত। প্রাথমিক পর্যায়ে জুলাই মাসে যখন আমরা শুরু করব, হয়তো এই সময়ে একটু ইম্প্যাক্ট হতে পারে, তবে আলটিমেটলি তো রাজস্ব আদায় বাড়ার জন্যই তো সমস্ত পদক্ষেপ। অবশ্যই আমাদের বর্তমানে যে রেভিনিউ গ্যাপ, আমাদের যে বর্তমানে যে ফাঁকি আছে আর কি মাঠ পর্যায়ে, সেটা অটোমেটেড সিস্টেমে আমরা অনেকটাই সেটা রোধ করতে পারবো বলে আমরা আশা করি। তো অটোমেটেড সিস্টেমটা সম্পূর্ণ স্থাপন কার্যকর হলে ইনশাআল্লাহ রাজস্ব আদায় অনেক বেড়ে যাবে। ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।